হ্যালো এক্সপ্রেস টুডেতে আমি রামদাস শুরু হয়েছি আপনাদের মাঝে এক নজরে চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। এক্সপ্রেস টুডে brought to you by RNK Healthcare Private Limited। ভারতের রাষ্ট্রপতি পদের যোগ্য আডবাণী একটি বেসরকারি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি। আমেরিকা সফরে কাটছাট করে রবিবার দুপুরে দেশে ফিরলেন প্রীতি। শিল্পপতি নেস ওয়াদিয়া তাকে শ্লীলতাহানি করেছেন বলে যে অভিযোগ করেছেন প্রীতি, তার প্রেক্ষিতে সোমবার মুম্বাই পুলিশের কাছে স্টেটমেন্ট দেওয়ার কথা তার। কল্যাণী এক্সপ্রেসওয়েতে এইমসের খাস জমি পরিদর্শন করে গেলেন একটি পরিদর্শক দল। কল্যাণীর এইমস হওয়ার খবরে খুশি এলাকার ডাক্তার থেকে সাধারণ মানুষ। আগামী 24 ঘন্টার উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। টানা বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। মৌসুমী বায়ু এবং নিম্নচাপের প্রভাবেই এই বৃষ্টির সম্ভাবনা বলে জানায় আলিপুর আবহাওয়া দপ্তর। ইরানকে 1-0 গোলে হারিয়ে দ্বিতীয় জয় পেল আর্জেন্টিনা। ইনজুরি টাইমে গোল করে দলকে জেতালেন মেসি। ঘানার কাছে আটকে গেল জার্মানি। 2-2 গোলে ঘানার সঙ্গে ম্যাচ ড্র করল জার্মানি। আসছে বিস্তারিত খবরে। দ্বিতীয় ইউপিএ সরকারে প্রধানমন্ত্রী হওয়ার সম্ভব হয়নি প্রণব মুখোপাধ্যায়ের। সে সময় কার্যত কংগ্রেসের কাণ্ডারি ছিলেন তিনি। তবুও শেষ পর্যন্ত দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতি হয়ে সন্তুষ্ট হতে হয়েছিল প্রণববাবুকে। এবার সেই একই পরিস্থিতি বিজেপির প্রবীণ নেতা লালকৃষ্ণ আদবানির। লোকসভা স্পিকার নয়, রাষ্ট্রপতি হওয়ার ক্ষমতা রাখেন আদবানি। সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দলের প্রবীণ নেতা লালকৃষ্ণ আদবানি সম্পর্কে এমনটাই মন্তব্য করলেন বিজেপি নেতা তথা সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গডকরি। তিনি বলেন, আদবানি একসময় দেশের উপপ্রধানমন্ত্রী ছিলেন, তাই তার জন্য লোকসভা স্পিকার পদ নয়, রাষ্ট্রপতি পদই উপযুক্ত। মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর লালকৃষ্ণ আদবানিকে লোকসভা স্পিকার অথবা রাষ্ট্রপতি করতে পারে বিজেপি, এমনটাই শোনা যাচ্ছিল। তবে পাকা খবর পাওয়া যাচ্ছিল না। এবার বিজেপির এই প্রবীণ নেতাকে রাষ্ট্রপতি করার পথে হাঁটতে চলেছে বিজেপি। এবারে লোকসভা নির্বাচনের আগের থেকে দলের সদস্যদের সঙ্গে প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানির মতানৈক্য তৈরি হয়। প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীর নাম ঘোষণা করা নিয়েও দলের সঙ্গে কম বিরোধিতা হয়নি, যদিও শেষ পর্যন্ত দলের সিদ্ধান্ত মেনে নেয় আদবানি। তারপর বিজেপি সরকার গঠন করলেও মন্ত্রিসভায় ঠাঁই হয়নি তার। এমনকি লোকসভার স্পিকার হিসেবে প্রথমে আদবানির নাম উঠলেও মোদীর অনিচ্ছাতেই তা খারিজ করে দেওয়া হয়। সব মিলিয়ে দলের সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়েছে এই প্রবীণ নেতার, যদিও কেউ তা প্রকাশ করেননি। দূরত্ব মেটাতে এবং প্রবীণ নেতাকে ধরে রাখতেই আদবানি সম্পর্কে গডকরির এহেন মন্তব্য বলে ধারণা রাজনৈতিক মহলের। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। কঠিন হলো সঠিক সিদ্ধান্ত। রেল ভাড়া বৃদ্ধিতে এবার মুখ খুললেন অরুণ জেটলি। এক ধাক্কায় রেলের ভাড়া 14.2% বৃদ্ধি নিয়ে দেশ জুড়ে যখন মোদী সরকারের বিরুদ্ধে ক্ষোভের আগুন জ্বলছে, তখন মোদী সরকারের পাশে দাঁড়ালেন অর্থমন্ত্রী। তার মতে রেল পরিষেবা চালু রাখতে হলে কঠিন সিদ্ধান্ত নিতে হলেও তা নিতে হতে পারে। মোদী সরকারের পাশে দাঁড়িয়ে তার বক্তব্য, বর্তমানে মোদী সরকারের জায়গায় অন্য কোনো সরকার থাকলে তাই করত। কল্যাণী এক্সপ্রেসওয়েতে এইমসের খাস জমি পরিদর্শন করে গেলেন একটি পরিদর্শক দল। কেন্দ্রের তরফে কল্যাণীতে এইমস করার ব্যাপারে চূড়ান্ত ছাড়পত্র আসে মুখ্য সচিব সঞ্জয় মিত্রের কাছে। রাজ্যে প্রস্তাবিত এইমস কোথায় হবে তা নিয়ে রাজ্যের শাসক দল এবং প্রদেশ কংগ্রেসের মধ্যে দীর্ঘ টালবাহানা চলছিল। রায়গঞ্জে এইমস করার দাবিতে আন্দোলন করছিলেন কংগ্রেস প্রাক্তন সাংসদ দীপা দাসমুন্সী। কিন্তু রাজ্যের শাসক দল তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছা ছিল কল্যাণীতে হোক এইমস। শেষ পর্যন্ত শাসক দলের দাবিতে শিলমোহর দিল কেন্দ্র সরকার। এক প্রকার রাজ্য সরকারের সম্মতিতে কল্যাণী এক্সপ্রেসওয়ের উপর এইমস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কল্যাণী এক্সপ্রেসওয়ের পাশে 200 একর জমিতে বাম আমলে হাসপাতাল নির্মাণের জন্য খাস জমি হিসাবে চিহ্নিত হয়েছিল। সে মতো 1994 সালে 26শে সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি শঙ্কর দয়াল শর্মা পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, কিন্তু কোনো এক অদৃশ্য কারণে তা থেমে যায়। এবার সেই জমিতেই এইমস হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারের কাছে কৃতজ্ঞ রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে চেষ্টা করে কল্যাণীর জন্য এইমস আদায় করেছেন, আমাদের স্বাস্থ্যমন্ত্রী সাংসদ মুকুল রায়, সবাইকে আমরা বিশেষভাবে কৃতজ্ঞ কল্যাণীর জন্য, কল্যাণীর বাসী হিসাবে, কল্যাণীর মানুষ হিসাবে। হঠাৎ করে খবরটা তো
শুনে খুবই আনন্দিত লাগছে। তারপর আনন্দিত লাগছে এবং আমরা আশা করছি কল্যাণীর যে এতদিনকার লোকের যে মনের বাসনা, তাদের যে চাহিদা, সেটা পূরণ হতে চলেছে। এতে আমাদের সরকারের ভূমিকা যথেষ্ট গুরুত্ব। শেষ মুহূর্তে জ্বলে উঠলেন লিওনেল মেসি। বসনিয়ার ম্যাচের উপর ইরানের বিরুদ্ধে গোল করে দলকে জেতালেন তিনি। শেষ মুহূর্তে গোল করে নিজের অবস্থান জানান দিলেন এই মহাতারকা। এই জয়ের সঙ্গে সঙ্গে বিশ্বকাপে শেষ 16ই পৌঁছে গেল আর্জেন্টিনা। তবে ইরানের লড়াইয়ের কথা বলতেই হবে। দুরন্ত লড়াকু ফুটবলের নমুনা তুলে ধরল এশিয়ার এই দেশটি। বিপক্ষে মেসির মতো মহাতারকা থাকলেও একটুও গুটিয়ে যায়নি তারা। অনবদ্য রক্ষণ এবং প্রতি আক্রমণের ঝলক দেখিয়ে তারা ফুটবল প্রেমীদের হৃদয় জিতে নিল। আর্জেন্টিনার বিরুদ্ধে পয়েন্ট কাটতে পারেনি তারা। তবে বিশ্বকাপে এশিয়ার এই দেশটির লড়াই ফুটবল বিশ্ব অনেক দিন মনে রাখবে। ঘানার কাছে আটকে গেল জার্মানি। কোনোক্রমে হারা ম্যাচ ড্র করল জোয়াকিম লোয়ের দল। গোল করে দলের হার বাঁচালো বুড়ো ক্লোজে। শনিবার ঘানার বিরুদ্ধে 2-2 গোলে ম্যাচ শেষ করল জার্মানি। বিশ্বকাপের প্রথম ম্যাচে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ফুৎকারে উড়িয়ে দেওয়ার পর লোয়ের দলকে নিয়ে আশা তৈরি হয়েছিল, কিন্তু ঘানার বিরুদ্ধে এই সোনালি ছন্দে দেখা যায়নি তাদের। শুরুতেই বেশ কয়েকবার গোলের মতো পরিস্থিতি তৈরি হলেও গোলের মুখ খুলতে পারেনি ঘানা। এদিন মুলার অবশ্য তেমন কিছু করতে পারলেন না। বিরতির সময় ম্যাচের ফল গোল শূন্যই ছিল। বিরতির আগে জার্মানিও গোলের মতো পরিস্থিতি তৈরি করেছিল, কিন্তু সেগুলি গোলে পরিণত হয়নি। বিরতির পর দুটি দলই বেশ পরিকল্পিত ফুটবলের পরিচয় দিয়েছে। দুটি দলই গোল করার মানসিকতা নিয়ে মরিয়া হয়ে পড়েছিল। 51 মিনিটে মুলারের ভাসানো বল থেকে হেডে গোল করে জার্মানিকে এগিয়ে দেন গোটেজ। এরপর গোলের সুযোগ পেলেও আর গোল করতে পারেনি জার্মানি। ইরানের বিরুদ্ধে প্রথম ম্যাচে ড্র করলেও আক্রমণাত্মক ফুটবল খেলে জয়ের ঠিকানা খুঁজে পেল নাইজেরিয়া। শনিবার দ্বিতীয় ম্যাচে বসনিয়াকে 1-0 গোলে হারিয়ে দেওয়ার পরে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে যাওয়ার আশা জিইয়ে রাখল তারা। অন্যদিকে পরপর দুটো ম্যাচে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেল বসনিয়া। তাদের কাছে তৃতীয় ম্যাচে নিয়মরক্ষা ছাড়া আর কিছুই রইল না। শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল, গোল করার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছিল নাইজেরিয়া। অন্যদিকে প্রতি আক্রমণে নির্ভর ফুটবল খেলেছে বসনিয়া। তারাও বিক্ষিপ্ত লগ্নে 2-1 বার আক্রমণ ছানিয়েছে। ম্যাচের প্রথম 29 মিনিটে পিটার ওডেম উইঙ্গেল গোল করে নাইজেরিয়াকে এগিয়ে দেয়। এই গোলের পর ম্যাচে ঝাঁকিয়ে বসে নাইজেরিয়া। যদিও বিরতির আগে গোলের ব্যবধান বাড়াতে পারেনি তারা। বিরতির পর সেই আক্রমণাত্মক নাইজেরিয়াকেই দেখা গিয়েছে। এক্সপ্রেস টুডেতে রয়েছে আরও খবর, তবে এই মুহূর্তে সময় হয়ে গেছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির। সঙ্গে থাকুন, খবরে থাকুন। দক্ষিণ ভারতের বিখ্যাত মাল্টি স্পেশালিটি কনসালটেন্ট ডক্টরস এখন আপনার শহরে। কনসালটেন্ট পেডিট্রিশিয়ান ডক্টর অনিতা ত্রিপাঠী, কনসালটেন্ট নিউরোফিজিশিয়ান ডক্টর ভি নির্মলা, কনসালটেন্ট নিউরোসার্জন ডক্টর কে চন্দ্রশেখর, কনসালটেন্ট পালমোনোলজিস্ট ডক্টর ভি শৈলেন্দ্রা, কনসালটেন্ট অর্থোপেডিশিয়ান ডক্টর BVRN वर्मा, কনসালটেন্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর ওয়াই রাধাকৃষ্ণা, কনসালটেন্ট পেডিয়াট্রিক সার্জন ডক্টর রেণু কুমার দোদি, স্পেশাল গাইনোকোলজিস্ট অ্যান্ড ইনফার্টিলিটি ডক্টর চন্দ্র রামামানি। The Apollo Clinic, Junction Mall, LG 5 ground floor, City Center, Durgapur 16। ফিরে এলাম বিরতির পর। অবশেষে পুলিশের জালে ডাকাতির সঙ্গে জড়িত 4 দুষ্কৃতী। গোপন সূত্রে খবর পেয়ে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর থানার পুলিশ এগরা এবং সেপাইবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় প্রায় 10.5 লক্ষ টাকা এবং 2টি বাইক। গত 19 জুন বানিরহাটির কাছে 6 নম্বর জাতীয় সড়কের উপর একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গাড়ি আটকে প্রায় 12 লক্ষ টাকা লুট করে চম্পট দেয় দুষ্কৃতীরা। এই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের হয়। ধৃতদের নামে একাধিক অভিযোগ রয়েছে বলে জানা গেছে। দিয়ে যেতে যেতে হঠাৎ দুটো মোটরসাইকেল ওই NH6 এর উপরে বালিহাটির কাছে গাড়িটাকে ঘেরে ডান দিক দিয়ে এবং বাদিক দিয়ে, এবং তারপরেই একটা ইট দিয়ে গাড়ির কাঁচ ভাঙে এবং তারপরে গাড়ির যে ছিল ভেতরে ক্যাশিয়ার তাকে ইনফ্লুয়েন্স করে 13 লাখ টাকা নিয়ে দুটো বাইক 4 জন ছেলে পালিয়ে যায়।
আরও অনেক, এবং ইনভলভ ছিল এই গাড়ির ড্রাইভার শেখ বাপি। যারা ইনভলভ ছিল তাদের অধিকাংশকে ধরা হয়েছে বিভিন্ন জায়গা থেকে। কন্টাইতে রেড করা হয়েছে, দীঘাতে রেড করা হয়েছে, পরে এগরা থেকে এদেরকে ধরা হয়েছে, কিছু সেপাইবাজার থেকে ধরা হয়েছে। ফলের রাজা আম, স্বাদে গন্ধে এবং রকমারিতে আমের সাথে তুলনা হয় না। আর আম বলতেই উঠে আসে মালদা এবং মুর্শিদাবাদের নাম। এই দুই জেলার মৌরসি পাট্টা এবার থাবা বসতে চলেছে রাজ্যের রুখা সুখা জেলা বাঁকুড়াতেও। আম্রপালি থেকে আলফানসো সবাই ফলছে বাঁকুড়ার মাটিতে। বিজ্ঞান ও প্রযুক্তির হাত ধরে সম্ভব হচ্ছে বহু কিছু। কৃষি বিজ্ঞানও খুব দ্রুত হাঁটছে সেই পথেই। আর কৃষি বিজ্ঞানের হাত ধরেই বাঁকুড়ার মতো রুখাসুখা জেলার মাটিতে রীতিমতো চমকে দিয়েছে আম চাষ। কেন্দ্রীয় সরকারের 100 দিনের কাজের প্রকল্পে বাঁকুড়ার রানীবাঁধ, রায়পুর, শালতোরা, ছাতনা ও খাতড়া প্রভৃতি ব্লকে গত বছর শুরু করা হয়েছিল আম চাষ। স্বয়ম্বর গোষ্ঠীর উৎপাদন সেই আম গতবারই দিল্লি পাঠিয়েছিল বাঁকুড়া জেলা প্রশাসন। সেই আম গত বছর দেশের সেরা আমের শিরোপাও পেয়েছিল। এবছর রানীবাঁধ ব্লকের স্বয়ম্বর গোষ্ঠীর উৎপাদিত আম পাঠানো হলো দিল্লির আম মেলায়। অন্যদিকে স্বয়ম্বর গোষ্ঠীর মহিলারাও উপকৃত হচ্ছেন। লভ্যাংশের প্রায় পুরোটাই পান গোষ্ঠীগুলি। গত বছর প্রথমবার আম উৎপাদন ও রপ্তানিতে তেমন লাভ না হলেও এবছর অনেকটাই লাভের মুখ দেখা যাবে বলে মনে করছেন গোষ্ঠীর সদস্যরা। আগের বছর থেকে আম ধরেছে, আর এই আগের বছর তো আম কিছু রোজগার হইল না, ক্ষতি হইল। এই বছর মোটামুটি ভালো হয়েছে, এই তো 25,000 আমাদের রোজগার হয়েছে। এখন ভালোই লাগছে, বলছে আবার যদি আসছে বছর যদি আরো ভালো যদি আম ধরতে হয় তাহলে আরো মোটামুটি আরো এই তো এই বছর তো 2.5 লাখ, তারা আরো 3-6 লাখ মতন হবে। একই রকম আশা করছেন প্রকল্পের নোডাল অফিসার বাবুলাল মাহাতো। এবছরই মূল হারভেস্টিং হতে শুরু হয়েছে। এই আম আমাদের যাবে দিল্লির পশ্চিমবঙ্গ সরকার দিল্লির ম্যাঙ্গো মেলাতে পশ্চিমবঙ্গ সরকারের মাধ্যমে পাঠানো হচ্ছে, যেটা দিল্লির ম্যাঙ্গো মেলাতে দিল্লি হাটে এই আম দিদিরা বিক্রি করবে। আমাদের 5 টন বলা হয়েছে, সেই 5 টন দিল্লির ম্যাঙ্গো মেলাতে যাওয়ার কনসাইনমেন্ট আছে। এই আম বাগান করতে গিয়ে দিদিরা মজুরি পেয়েছে, সেখান থেকে দিদিদের রুটি রোজগারের সংস্থান হয়েছে প্রাথমিকভাবে। দ্বিতীয়তভাবে এই বাগানের মালিকানাও যেহেতু 100 দিনের কাজের মাধ্যমে হয়েছে, সেই জন্যে বাগানের ফলগুলোর থেকেও পুরো অংশটাই দিদিরা পাচ্ছে এবং জমির মালিক কিছুটা শেয়ার পাচ্ছে 1/3, এবং মূল লাভটা দিদিরাই পাচ্ছে। সব মিলিয়ে মালদা মুর্শিদাবাদের সঙ্গে টক্কর দিতে প্রস্তুত বাঁকুড়াও। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ, বাঁকুড়া। হিয়া জলে প্রিয়ার কারণে ত্রিকোণ প্রেমের গল্প নিয়ে তৈরি নতুন বাংলা ছবির শুটিংয়ে পৌঁছে গেল এক্সপ্রেস নিউজ। শুটিংয়ের স্থান বালিগঞ্জের পালপাড়া। আর এই শুটিংয়ের হাল হকিকত নিয়ে ছবির খবরাখবর দিলেন ছবির অন্যতম অভিনেত্রী সুচিস্মিতা ঠাকুর। নমস্কার, আমি সুচিস্মিতা ঠাকুর আর আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ। একেবারে টাটকা তাজা খবর। আমি যে ছবি এখন অভিনয় করছি সেই ছবির নাম হিয়া জলে প্রিয়ার কারণে। সবার আগে বলি তমালদার কথা। তমালদাকে আপনারা সবাই চেনেন, আর এখানে তিনি শঙ্করবাবুর চরিত্রে অভিনয় করছেন। বাকিটা তার মুখ থেকেই আপনারা শুনুন। মানে যে কোনো ছবিতে অভিনয় করতে ভালো লাগে, সময়টা ভালো কাটে। তবে তোমাদের মতো সুন্দর সুন্দর মেয়েদের সাথে দেখা হয়, কিন্তু এটা বাদ দিয়েও যেটা কাজের কথা সেটা হচ্ছে যে এই ছবিটাতে আমি একটা পজিটিভ চরিত্র করছি, সাধারণত যেটা করি না আমি। আর লোক যে অন্যায় বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে, এই বস্তির সমস্ত মানুষের একজন সৎ নেতা।
একেবারে অন্য ধারা, অন্য স্বাদের গল্প। আপনাদের নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে হিয়া জলে পিয়ার কারণে এই গল্পটা মানে কি মাথায় রেখে ডিরেক্টর এটা তৈরি করছেন বা গল্পটাই কি, সেটা নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে। তার জন্য দেরি কেন, ডিরেক্টরের কাছেই আমরা জেনে নিই। আমার সঙ্গে রয়েছে হিয়া জলে পিয়ার কারণে ডিরেক্টর মিন্টু কর্মকার। মিন্টু, গল্পটা হচ্ছে একটা লাভ স্টোরি, বলা যেতে পারে রিয়েল লাভ স্টোরি। এখানটায় একটা গরিব ছেলে মেয়ে দুজনকে ভালোবাসে, কিন্তু কেউ কখনো তাদের মনের কথা বলতে পারে না। কিন্তু ওরা ঠিক যে সময়টা বুঝলো এবং বলার চেষ্টা করলো, তারা আলটিমেট বলতে পারলো না। কিন্তু কিসের জন্য, কি কারণ, সেটার জন্য অপেক্ষা করতেই হবে। ক্যামেরায় অরিত বাসুর সঙ্গে জ্যোৎস্না সিং এর রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস টুডে আপাতত এ পর্যন্তই। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়।